প্রথম দিকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করছিলাম সেটা হচ্ছে হাউ ওয়েব ওয়ার্কস, ক্লায়েন্ট এন্ড সার্ভার। সো যখন আমরা কোনো একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করি তখন আসলে ওই সেম পিসিতে কাজ করতেছি, বাট যখন আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করি তখন আসলে আমরা ডিফারেন্ট এরিয়ায় কাজ করতেছি। আমরা আমাদের পিসি থেকে রিকোয়েস্ট করতেছি, বাট এই প্রসেসিংটা আমার পিসিতে হচ্ছে না, রিমোট কোনো একটা পিসিতে হচ্ছে। দ্যাট ইজ দ্য ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি, রাইট? সো ক্লায়েন্ট এবং সার্ভার কমিউনিকেশন আমি বলছিলাম যে ক্লায়েন্ট থেকে যখন আপনি কোনো একটা রিকোয়েস্ট করতেছেন, সার্ভার সেটাকে রেসপন্স হিসেবে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, এবং এটার বিহাইন্ডে যে প্রোটোকল ইউজ করা হয় সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, এবং এইচটিটিপি ইজ এ স্টেটলেস প্রোটোকল অ্যাকচুয়ালি। ফর দ্যাট রিজন আপনাদের যে আমি প্র্যাকটিসটা দিছিলাম সেভ এবং রিট্রাইভের এগেইনস্টে, ওইটার এগেইনস্টে আপনারা আসলে ডাটা রিট্রাইভ করার সময় পান নাই, বাট আমি যে জিনিসটা আপনাদের দেখাতে পারি না যে টেক্সট বক্সের ভিএসএড এনাবল ফলস করে দিই, বাট আমি এটা দেখে হয়তো যদি কোনো অ্যানসার পাই আপনাদের গ্রুপ মেইলে পাঠিয়ে দিব, রাইট? বাট ওই পিকচারটা আপনারা পাইছেন কিনা? ভিএসএড কেন ইউজ করবেন? ভিএসএড ইউজ করা হয় যাতে আমি স্টেটটা ধরে রাখতে পারি। ভিএসএড ছাড়াও আরো কিছু স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন স্টেট, রাইট, সরি সেশন স্টেট, অ্যাপ্লিকেশন স্টেট, অরিজিন ফিল্ড। দেন এরপরে আমরা আলোচনা করছিলাম হচ্ছে ভিএসএড, আপনারা প্র্যাকটিসটা করে ফেলছেন। এরপরে আমরা আলোচনা করছি আসলে ASP.NET পেজ লাইফ সাইকেল, এবং এখানে আমরা বলছি যে আসলে একটা পেজ যখন আপনি রিকোয়েস্ট করেন তাহলে সেটা হচ্ছে অনেকগুলো স্টেজ পার করে পেজটা আসলে ক্রিয়েট হয়, এবং সেটার ধাপ বাই ধাপ আমরা আসলে এখানে দেখছি ডেমনস্ট্রেট করে। আলোচনা ছিল এইটুকু, ক্লাস এত বড়, রাইট? যখন সেই বাটনে ক্লিক করছি তখন কি আবার সেই প্রি লিঙ্কগুলো আবার এক্সিকিউট হবে না? শিওর? আপনি দেখতে চান? না না, ধৈর্য আছে? ধৈর্য আছে ভাই। সো আপনি যদি আবার রিকোয়েস্ট করেন দেখবেন এই ইভেন্টগুলো আপনি তৈরি করে নিন, দেখবেন যে ধাপে ধাপে ওগুলো আবার সেই সেভ বাটন ক্লিকে, মানে পেজ লোডের পরে আবার সেভ বাটন ক্লিকে তখন সেই রিকোয়েস্টটা নিয়ে যাবে, তারপর আবার প্রি রেন্ডার, রেন্ডার, আনলোড, রাইট? আচ্ছা, এখন আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি আসলে এগুলো সিরিয়াল করে রাখছিলাম, বাট এটা যদি আপনি এদিক ওদিক করেও রাখেন তাও কিন্তু ওই সিরিয়ালেই সে ওই ইভেন্টগুলো এক্সিকিউট করবে, ধাপ ধাপ ভাবে আসবে, তাই না? কারো কোনো কনফিউশন এরিয়া, কোনো কোশ্চেন, কোনো কোয়েরি, এনিথিং বলেন। আমরা নরমাল যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি এটা কোন কাজে ব্যবহার করতে পারবো? এই যেমন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, এই সেভ বাটন, সাপোজ সেভ বাটন আপনি ক্লিক ইভেন্টের ভিতরে আছেন, কোন একটা রিকোয়েস্ট করছেন, প্রসেসিং স্টেজে আছে সার্ভার, চিন্তা করেন এইভাবে। আপনি ধরেন মুভির স্লো মোশন দেখেন না, যে ভিলেন গুলি করছে, গুলি এখনো যায় নাই, মাঝপথে আছে, রাইট? ওরকম একটা স্টেজে ধরেন আপনি স্লো মোশনে আছি আমরা। সো ক্লায়েন্ট থেকে আপনি রিকোয়েস্ট করছেন, সার্ভার এখন আস্তে আস্তে প্রসেস করতেছে, এটার আপনি মিলি সেকেন্ড হিসেবে দেখতেছেন। সো এই প্রসেসিং মোডে আপনি যে কোডগুলো রাখছেন সেগুলো এক্সিকিউট হচ্ছে। এই এক্সিকিউশন মোমেন্টে আপনার অনেক সময় ভেরিয়েবল ইউজ করা লাগতে পারে, অনেক ধরনের প্রসেসিং করা লাগতে পারে, অনেক অ্যালগরিদম লেখা রাখতে পারে ওই মোমেন্টটুকুতে, সেই সময় আপনি ভেরিয়েবল ইউজ করবেন। ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করবেন, কোথায় রাখবেন? ভেরিয়েবলে রাখবেন। আলটিমেটলি যখন আপনার কাজটা শেষ, এবার আপনি আবার ফাস্ট মোডে চলে আসেন, রেসপন্স চলে আসছে ইউজারের কাছে, রাইট? সো ওই যে রিকোয়েস্ট থেকে রেসপন্সের মাঝামাঝি যে সময়, এই সময়টা আপনি ডেভেলপমেন্ট করে লিখতেছেন, এবং যেহেতু অটোমেশন সিস্টেম, ও অটোমেটিক্যালি আপনার প্রোগ্রামেটিক্যালি যে কোডটা লিখছেন সেটা বারবার এক্সিকিউট করে ইউজারকে রেসপন্স পাঠাচ্ছে। দ্যাট ইজ অল অ্যাবাউট ওয়েব অ্যাপ্লিকেশন।